জুলাই আগস্টের অভ্যুত্থানের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছিল ইউনূস সরকারকে ছাত্ররা। ইউনূস সরকারও কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন 15 জানুয়ারি পর্যন্ত। সে 15 জানুয়ারিতে হয়তো ঘোষণা একটা হুম, দেওয়া হবে। হুম। আবার ইউনূস বিভিন্ন রাজনৈতিক দল বা এদের সাথেও একটা মিটিং করে একটা ঘোষণা দেওয়ার কথা ছিল, সেটাও ফেল করেছে এবং ঘোষণাপত্র সেটাও আসলে পিছিয়ে গেছে। আলটিমেটলি এটার থেকে কোনো ফল আসেনি, সেটাই ঘোষণাপত্রটাও আর দেওয়া হয় নাই। ওটা তো সর্বসম্মতিক্রমে সর্বসম্মতিক্রমে দেওয়ার যেটা কথা দেওয়ার ছিল। কথা ছিল। হুম। তো এটা পরবর্তীতে ইউনূস সরকার পরে কি করতে পারে বলে মনে হয়, কি করবে, এবং ছাত্রদের এখানে কি করা উচিত এবং কি করা উচিত না, ছাত্রের জন্য কি কি বিষয় আসলে এখানে ফাঁদ হতে পারে, কি কি ভুল হতে পারে? আসলে প্রফেসর ইউনূসকে ছাত্ররা যে দায়িত্বটা দিয়েছিল, সেই দায়িত্ব পালনে প্রফেসর ইউনূস চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই। এটি হচ্ছে আমার মূল্যায়ন। অনেকেই তা মনে করছে যে তিনি ব্যর্থ হয়েছেন, অর্থাৎ ইউনূস সরকারের উদ্যোগটা ব্যর্থ হয়েছে ক্ষেত্রে। ছাত্রদের প্রত্যাশাও তিনি পূরণ করতে পারেন নাই। রাজনৈতিক দলগুলো তার সঙ্গে একমত হয়নি, যা বোঝা গেছে। আরো সময় চেয়েছে আরো আলোচনার জন্য। তো এটা একটা অন্তহীন প্রক্রিয়া তো হতে পারে না। এটা ডেডলাইন ছিল, এমনি তো 5.5 মাস 6 মাস হয়ে গেছে এই সরকারের আসার। এর মধ্যে ইতিবাচক কতটুকু করতে পেরেছে সেই প্রশ্নটা আসে। এবং মানে একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাষ্ট্র ব্যবস্থা যে প্রতিষ্ঠার বিষয়গুলো যেগুলো আসা উচিত ছিল, সেই বিষয়গুলোকে সেভাবে এসছে আলোচনায়, এবং বাস্তবায়ন কতটুকু হয়েছে, পরিবর্তন কতটুকু বাস্তবায়ন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে রাষ্ট্র ব্যবস্থায়, সামগ্রিক আর্থসামাজিক ব্যবস্থায়। এত বড় একটা বিপ্লবী উত্থান ঘটে গেছে দেশে, কিন্তু সেই হিসাবে ফল কতটা। এখন আলোচনার মধ্য দিয়ে একটা ছাত্ররা যেটা দাবি করেছিল যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন বা বিপ্লবের একটা, তারা তো চাচ্ছিল, ঘোষণা দিতে হবে। ঘোষণাপত্র একটা চাচ্ছিল, সে ঘোষণাপত্রটা হয় নাই। আসলে এই সরকারের উদ্যোগ আমার আমার মনে হয়েছে এটা ব্যর্থ হয়েছে। ইউনূস সরকারের আন্তরিকতায় ঘাটতি কতটা ছিল সেই প্রশ্নে আমি যাব না। তিনি হয়তো আপ্রাণ চেষ্টা করেছেন, কিন্তু তার চেষ্টা সফল হয় নাই। এখন কি হতে পারে? এখন ছাত্ররা একটা আসলে এই দেশের জন্য এক অর্থে বিরাট সমস্যা হয়ে দেখা দিয়েছে বিদ্যমান ব্যবস্থার জন্য। যারা ওদের লুটেপুটে খাচ্ছিল তাদের জন্য খুব বিপদ এখন তাদের, যারা এই ব্যবস্থা, এটা লুটেরা ব্যবস্থা যেটা আসলে মানে 53 বছর ধরে এখানে বহাল আছে, সেই ব্যবস্থা বেশ এর মধ্যে লুটেপুটে যারা খাচ্ছিল, ভালো ছিল, আখের গুছিয়েছিল, তারা এই ছাত্র অভ্যুত্থানের বিপদে পড়ে গেছে। তাদের হিসাব অনুযায়ী অনেক কিছু করা যাচ্ছে না, থাকছে না, হিসাবগুলো উল্টে যাচ্ছে, বদলে যাচ্ছে। এই ছাত্রদের ইয়ে করাটাই মানে স্তিমিত করা, তেজকে নষ্ট করে দেওয়া, বিপদগামী করা, এগুলোর জন্যই বরং তাদেরকে এখন মাথা কাটাতে হচ্ছে অনেক বেশি পরিমাণে। এক অর্থে বলতে গেলে সমস্ত পুরাতন ব্যবস্থার শক্তিগুলো একদিকে, আর ছাত্ররা আরেকদিকে। এক অর্থে দেখলে যে জাতির পুরাতন যে প্রজন্ম তারা একদিকে, আর ছাত্ররা নতুন প্রজন্ম এরা আরেকদিকে। এরা মানে সমস্ত পুরাতন প্রজন্মের চিন্তা চেতনা এগুলোর বাইরে চলে গেছে। প্রচন্ড বিপ্লবী শক্তি এটা। আচ্ছা, বিপ্লবী শক্তি। এই ক্ষেত্রে ইউনূস সরকার কি করতে পারে বলে আপনি মনে হয়? ইউনূস সরকার এই ব্যর্থতার পরে আর কিভাবে ছাত্রদের আকাঙ্ক্ষা উনি কতটুকু বাস্তবায়ন করতে পারবেন? ছাত্রদের আকাঙ্ক্ষা এ পর্যন্ত যা বোঝা গেছে তার পক্ষে সম্ভব না বাস্তবায়ন করা। সম্ভব না। ছাত্রদের প্রতিনিধিত্ব করা তার পক্ষে সম্ভব না। আবার পুরাতন ব্যবস্থার নেতা হিসেবে ভূমিকা নেওয়া তার পক্ষে খুব কঠিন, খুব দুরূহ। কারণ এই অবস্থায় তাহলে কতদিন উনি চালাবেন? উনি চলে যেতে পারেন যে কোনো সময়। আচ্ছা, তারপরে উনি চলে যাওয়ার পরে মানে পদত্যাগ করলে তারপরে পদত্যাগ করলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারেন। ছাত্রদের বলবেন যে বাবারা আমি তার পারলাম না, এখন তোমরা কি করবে তোমরা ঠিক করো,
আমি এই পদত্যাগপত্র ইয়ে দিচ্ছি, যার কাছে আমি শপথ রাষ্ট্রপতির কাছে নিয়েছি, দেওয়া মানে তো এটা তাহলে কি হতে পারে বলো? প্রথম আমার তো ব্যবস্থার মনে কাছে হয় ফিরে যাওয়া। ফিরে যাওয়া এক রাষ্ট্রপতির হাতে উদ্যোগ চলে যাবে। রাষ্ট্রপতি যেটা করতে পারে সেটা হচ্ছে এটা তত্ত্বাবধায়ক সরকার করতে পারে, একটা নির্বাচন। আসল হচ্ছে এখন এদের এই তরুণ প্রজন্ম, এই ছাত্র শক্তির হাত থেকে বাঁচার একটাই রাস্তা, প্রথম ব্যবস্থার ফাঁদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে যেন তেন প্রকারের যেভাবে একটা নির্বাচন করা। আচ্ছা, এই নির্বাচন করলে এই ব্যবস্থা মেরামত করে টিকিয়ে রাখা যেতে পারে। নির্বাচনের একটা তারিখ ঘোষণা করে দিল, নির্বাচন তারিখ 2 মাসের মধ্যে বা 1 মাস পরে বা 3 মাস পরে একটা নির্বাচনের তারিখ থাকলো, তার সঙ্গে একটা তত্ত্বাবধায়ক সরকার এলো, কি হবে? ছাত্ররা কি সেই নির্বাচনে যাবে? গেলে কি হবে? সমস্ত প্রচলন ব্যবস্থা ছাত্রদের বিপক্ষে তখন কাজ করবে। সমস্ত রাষ্ট্রযন্ত্র, এই প্রশাসন, এই পুলিশ, আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র আছে, আবার সঙ্গে সেনাবাহিনী আছে, এই সমস্ত যন্ত্রগুলো একত্রে কাজ করবে ছাত্রদের বিরুদ্ধে। এবং সেই সঙ্গে রাজনৈতিক দলগুলো পেশি শক্তি সক্রিয় হয়ে যাবে। মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় তাদের যে মাস্তান বাহিনী যেগুলো আছে, এখন মাথা নিচু করে আছে, চুপ করে আছে, এগুলো তখন মুক্ত হয়ে যাবে, ছাড়া পাবে। ভোটের রাজনীতিতে এরাই নিয়ন্ত্রণ করে। আর আমাদের দেশের জনগণের যে চেতনার মান সাধারণভাবে, এটা আজা নির্দেশ, মানে রংপুর দিনাজপুরে, রংপুরে আজা, মানে আমি গল্পটা মানে বলি, এটা মজার ইয়ে। তো এরশাদের সময় এরশাদের বিরুদ্ধে বলা হচ্ছিল, সমালোচনা করছে যে লাম্পট্য করে বেড়ায়, এই কথা বলা হয়েছিল। তো বলছে যে রংপুরের ভাষায় আর কি, রাজাকে আজা বলে আর কি। আজারা এরকম একটু 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 করেই থাকে, ওটা কোনো দোষের না, এটা তো রাজা রানীর দেশ, রাজতন্ত্র লাগে। এই ছাত্ররা কোথায় ভেসে যাবে? এই ছাত্ররা এই এই জোয়ারে যখন একটা নির্বাচনের হাওয়া উঠবে, ওখানে খালেদা জিয়া হাজির হবে, ওখানে হাসিনা হয়তো আসবে না, খালেদা জিয়া হাজির হবেন, হাজির হবে, তারেক হাজির হবে। এই রাজা রানীর দেশে হাসিনারও হয়তো, আওয়ামী লীগের হয়তো অন্যান্য এরাও অ্যাক্টিভ হয়ে যেতে পারে, কিন্তু তারা একত্র হয়ে যেতে পারে ছাত্রদের ঠেকানোর জন্য। হ্যাঁ হ্যাঁ, কারণ ছাত্ররা এই দেশে পরিবর্তনের শক্তি, একটা বিশাল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে, এটা প্রচন্ড শক্তি। কিন্তু এটা ছাত্ররা হয়তো ওটা বুঝতে পারছে না, কিন্তু যারা অভিজ্ঞ তারা ঠিকই বুঝছে যে ছাত্ররা কি প্রচন্ড শক্তি। এখন এই ব্যবস্থাকে রক্ষা করার রাস্তা একটা ছাত্রদের নিষ্ক্রিয়, বিভ্রান্ত করে ছত্রভঙ্গ করে দেওয়া। ছত্রভঙ্গ করে দেওয়ার রাস্তা তো একটা রাস্তা, সহজ রাস্তা হচ্ছে নির্বাচনে জোরে একবার ছাত্রদের নিতে পারা। একবার নিলে কিন্তু ছাত্ররা শেষ। একদিকে আর অর্থ শক্তি, পেশি শক্তি, এগুলো সমাজের যেগুলো, এগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে, সক্রিয় হয়ে উঠবে। আর দিকে রাষ্ট্রযন্ত্রের যে বিশাল মানে যন্ত্রগুলো রয়ে গেছে, রাষ্ট্রের যে বিশাল যন্ত্র বা বিশাল যে বাহিনীগুলো রয়েছে, সেগুলো সক্রিয় হয়ে যাবে ছাত্রদের বিরুদ্ধে। 2008 সালের নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে জেতানো হয়েছিল, এগুলো আমরা কিছুই জানি না। নির্বাচনে প্রশাসন যন্ত্র আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, তত্ত্বাবধায়ক সরকার ছিল তো, আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে না, বিএনপি হারানোর জন্য। এবার বিএনপিকে জেতানোর জন্য ছাত্ররা যদি একটা দলও করে, সময় তো পাবে না, দল করা তো সহজ না, তারপরে যদি করেও সব ঠিকঠাক মতো করলো, তারপরে শেষ। একবার নির্বাচনের যদি পরাজিত হয়ে মানে কেউ যদি জিতে চলে আসে ছাত্রদের বাইরে, ছাত্রদের আর কোনো মোরাল গ্রাউন্ড, নৈতিক ভিত্তি থাকবে না। তো ছাত্রদের কথার কি দাম থাকবে? এখন তো ছাত্ররা মানে আসলে বাঘের চেয়েও শক্তিশালী, সিংহের চেয়েও শক্তিশালী। কিন্তু তখন কি হবে? বিড়াল হয়ে যাবে। সুতরাং এই বিপদটার কথা ছাত্রদেরকে মনে রাখতে হবে। তো রাস্তাটা কি, যেটা
তুমি কি এই প্রশ্নটা করেছো? হ্যাঁ, রাস্তাটা কি, ছাত্রদের আসলে কি করা উচিত এই ক্ষেত্রে তাদের উচিত যাতে সেই দিকে না যায় বাংলাদেশ, প্রথম কথা হচ্ছে নির্বাচনের দিকে আর কি না যায়? প্রথম কথা হচ্ছে যে তাদের ইউনিয়ন সরকারের উপরে চাপ দেওয়া উচিত প্রোক্লামেশন তাদের পক্ষ থেকে যাতে যায়। ইউনিয়ন সরকার যদি রাজি না হয় তারা নিজেরা প্রোক্লামেশন ঘোষণা করুক, দিক তারা দিয়ে বিপ্লবী সরকার গঠন করুক, অথবা বিপ্লবী কাউন্সিল পরিষদ একটা করে রাষ্ট্রের এই রাষ্ট্রযন্ত্রের বিকল্প রাষ্ট্রযন্ত্র তারা দাঁড় করুক, নিচ থেকে গড়ে তুলবে, অসুবিধা কি? একটা কেন্দ্রীয় বিপ্লবী পরিষদ বা এই ধরনের জাতীয় পরিষদ একটা কিছু নাম দিয়ে হোক, তারা করুক, বিপ্লবী পরিষদ বলুক না কেন। আসলে এই ছাত্রদের উচিত একটা বিপ্লবী সরকার গঠন করা, যেটা 8ই আগস্টে করা উচিত ছিল বা 5ই আগস্টে করা উচিত ছিল। 5ই আগস্টে হাসিনার পলায়নের পরপরই এটা করা উচিত ছিল, বিপ্লবী সরকার। দেশ চলবে বিপ্লবী বিধান মোতাবেক। কিসের 72 সংবিধান, কিসের কি সংবিধান আসবে এখান থেকে, বিপ্লবী পরিষদ থেকে। এরা প্রবিধি ঘোষণা করবে বা বিধি ঘোষণা করবে, আইন জারি করবে, বিপ্লবী আইন জারি করবে, তার ভিত্তিতে রাষ্ট্র চলবে। এবার সম্পূর্ণ রাষ্ট্রের পুনর্গঠন দরকার। দুর্বৃত্তদের আগে যারা এইভাবে হত্যা করেছে, গণহত্যা করেছে, অত্যাচার করেছে, তাদের বিচার হওয়া দরকার। সবার আগে বিচার হওয়া সবার আগে বিচার হওয়া দরকার। বিচারের হাসিনাকেও তো বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। হ্যাঁ, এবং এদের জন্য স্পেশাল বিপ্লবী আদালত করতে হবে, বিপ্লবী আদালত করে দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে। এবং যারা অর্থবিত্ত সঞ্চয় করেছে অবৈধভাবে দেশে বাজেয়াপ্ত করা, লুটপাট করেছে, এদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা, রাষ্ট্র কর্তৃক অধিগ্রহণ করা, এগুলো যে ইমিডিয়েট টাস্ক। তার সঙ্গে কিছু সংস্কারের কাজ তাদেরকে হাতে নিতে হবে, যেমন রেশনিং ব্যবস্থা, পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থা চালু করা সারা দেশে, এগুলো কিছু কাজ করতে হবে। গরিব এডুকেশন ফ্রি করে দেওয়া, চিকিৎসা, শিক্ষা এবং চিকিৎসা সম্পূর্ণ বিনা পয়সায় হবে, বিনামূল্যে। হ্যাঁ, এই বিপ্লবী সরকারকে সে দায়িত্ব নিতে হবে। একটা সুশৃঙ্খল জাতি গঠন করতে হবে। একটা মনে রাখতে হবে, উন্নত গণতন্ত্রের জন্য কিন্তু উন্নত জাতি লাগে। হ্যাঁ হ্যাঁ, চোর বাটপালের মানে ভর্তি জাতি দিয়ে এগুলো কিছু হয় না। গণতন্ত্র হয় না। গণতন্ত্র নির্বাচনে তো দেখাই গেছে যে চোর বাটপারই আসে ঘুরে ফিরে ক্ষমতায়। ইউরোপ এমনি এত বড় হয়েছে। ইংল্যান্ডের এই যে এত ক্লাইভ দুষ্কৃতি করেছিল বাংলায়, ভারতে, ক্লাইভকে দাঁড়াতে দিয়েছিল ইংল্যান্ডে? হ্যাঁ, না দাঁড়াতে, ওখানে গিয়ে ওখানে অ্যালাউ করে নাই ব্রিটেন, ওখানে তাকে মর্যাদা দেয়নি, আত্মহত্যা করেছিল। শেষে হ্যাঁ, ওয়ারেন হেস্টিংস এখানে গভর্নর ছিল, বিচারের কাঠগড়ায় দাঁড় করেছে দুর্নীতির জন্য, অন্যায় কাজের জন্য। অর্থাৎ ইংল্যান্ড ভাবটা হচ্ছে যে তোমরা লুটপাট করেছো, ভালো, ওটা আমরা খাবো, কিন্তু তোমাদের জায়গায় দেবো না, তোমরা আমাদের সমাজকে দূষিত করবে, ওইটা হবে না। না, এটা হয় না। এই মোরাল ভ্যালুটা রাখতে হয়। এই যে আমি পড়েছিলাম ফরাসি প্রেসিডেন্টের, ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন ক্ষমতা দখল করে সম্রাট হলো, তুমি তো ইউরোপ জয়, বিশ্বজয় বেরোলেন বলতে গেলে। তো ওনার ওই অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য তখন খুব শক্তিশালী ছিল। ফ্রান্স অস্ট্রো হাঙ্গেরিয়ান সম্রাটকে পরাজিত করবে, যুদ্ধ করবে। তো তার আগে একজন গুপ্তচরকে পাঠিয়েছিলেন, একজন দায়িত্ব নিয়েছিল সে কাজ করার জন্য, সম্রাট নেপোলিয়ন তাকে পাঠিয়েছিলেন। সেই গুপ্তচর ইয়েতে, সেই অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ার যে ছিল, তার কাছে, আমি সেই রাজধানীটার নাম মনে পড়ছে না, এখন ইয়েতে অস্ট্রিয়ার রাজধানী হতে পারে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, সেখানে গিয়ে তার সঙ্গে দেখা করে এবং নিজেকে একজন দলত্যাগী হিসেবে পরিচিত করে, ওইভাবে উপস্থিত করে নিজেকে। এবং শেষ পর্যন্ত খুব ধূর্ত লোক ছিল, যোগ্যতাও তার ছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান এম্পায়ারের, সম্রাটের সে বিশ্বাস অর্জন করে। এবং সেখানে থেকে সে সম্রাট নেপোলিয়নকে, মানে ফরাসি সম্রাট নেপোলিয়নকে গুপ্ত তথ্য পাঠাতো, এদের সৈন্য সমাবেশ কেমন, কোথায় আছে। অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান এম্পায়ারকে খুব খুশি করেছে, খুশি করে আবার তার তথ্য নেপোলিয়নকে দিয়েছিলেন। হ্যাঁ, ওই গোপন তথ্যগুলো ইয়ে করতেন। তারপরে তার তথ্যের ভিত্তিতে নেপোলিয়ন আক্রমণ করে পরাজিত করে অস্ট্রিয়া হাঙ্গেরিয়ান হাঙ্গেরিয়ান যে সম্রাট ছিল তাকে পরাজিত করে, সাম্রাজ্যকেও
অধিকার করে। এরপরে সে তার পুরস্কার চেয়েছিল সম্রাটের কাছে, নেপোলিয়ন তাকে পুরস্কার দিতে চেয়েছিল। তো সে কত টাকা চাই তোমার বলো, কত টাকা তোমাকে দেবো, বা এই ধরনের কথা। আমি যেটা পড়েছিলাম, সেই লোক গুপ্তচর ফ্রান্সের সর্বশ্রেষ্ঠ যে পুরস্কার, সর্বোচ্চ সম্মানের পুরস্কার, মানে এখনকার যুগে যেমন নোবেল পুরস্কার, এবং ফ্রান্সের যেটা শ্রেষ্ঠ পুরস্কার, সেই পুরস্কারটা সে চেয়েছিল, দাবি করেছিল। সম্রাট নেপোলিয়নের উত্তরটা ছিল মোটামুটি এইরকম, আমি পড়েছিলাম যে দেখো, এই সম্মান তোমার মতো একটা প্রতারককে আমি দিতে পারি না। তুমি তো গুপ্তচর এবং তুমি তো প্রতারণা করেছিলে, তুমি ফ্রান্সের স্বার্থে লেগেছে ঠিক আছে, কিন্তু মানুষ তো তুমি যে কাজটি মানুষ হিসেবে যে কাজ করেছো সেটা তো না, সম্মানজনক নয়। তোমাকে এই পুরস্কার দেওয়া মানে এই পুরস্কারের সম্মান হানি করা, এটা আমি পারবো না, তুমি এছাড়া অন্য কিছু চাও। এই যে মূল্যবোধ, ইউরোপ এমনি বড় হয়নি, ইউরোপ আমাদের জন্য খারাপ হতে পারে, কিন্তু নিজেদের জন্য আবার সবচেয়ে ভালো। হ্যাঁ, এরা জানে যে কিভাবে তাদের সমাজকে উন্নত করতে হয়। তো ইউরোপের মানুষ করো, তারপর গণতন্ত্র করো। হ্যাঁ হ্যাঁ ঠিক। ইউরোপের পর্যায়ে মানুষ করো এরকম সৎ, সত্যনিষ্ঠ, নিজের মানে সমাজ জাতির প্রতি দায়বদ্ধ, এই মানুষগুলো গড়ার ব্যাপার আছে। আগে মানুষ তৈরি করো, তারপরে সেই মানুষের উপর ভিত্তি করে গণতন্ত্র তৈরি হবে। হ্যাঁ, সে মানুষ করার কাজটা কে করবে? যারা নিজেরা চোর বাটপার, তারা কি মানুষ তৈরি করবে? এগুলো এখনো ছাত্ররা এখনো পারতেও পারে, এখনো সেই সময় আছে, এখনো সময় আছে, পারলে এরা পারবে, আর কেউ পারবে না। কাজেই এখন ছাত্রদের উচিত দ্রুত ইউনিট সরকারকে দিয়ে যদি সম্ভব হয় প্রোক্লেমেশন বা একটা বিপ্লবী কর্মসূচি ঘোষণা করানো, এটা উচিত হবে। এবং ইউনিট সরকার হয় একটা বিপ্লবী সরকার হবে, না তাকে চলে যেতে হবে, নতুন সরকার আসুক, ছাত্ররা নতুন বিপ্লবী সরকার গঠন করুক। এটি আমি মনে করি এটি সময়ের দাবি।